শুনেও উত্তেজিত হলো না জাংকুক। যে কোনো সময় হানা দেবে দস্যুর মতো ওই জানোয়াররা। কি করে এমন তুমুল বৃষ্টির ভিতরে তাদের সামাল দেবে সেটা নিয়ে ছক কষানো প্রচুর হিসেবি কাজ। এবার সে একা মোটেও নয়, সঙ্গে যে বসে আছে তাকে নিয়ে সমস্ত চিন্তা জেগে আছে। স্টিয়ারিংয়ে দুই হাত চেপে স্থির দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে জাংকুক। তার ক্লান্তিকর মাথাটা কোনোভাবেই এমন পরিস্থিতিতে ঝিমিয়ে পড়লে চলবে না। শান্তভাবে পুরো খেলাটাই তাকে ঘুরে দিতে হবে। বাইরে বৃষ্টি, রাস্তাঘাট জনশূন্য, বৈরী আবহাওয়ার অজুহাতে গাড়িটাও যেন ঠিকমতো চলছে না। স্টিয়ারিং থেকে হাত নামিয়ে মুখটা এবার বামে ঘোরালো সে। দৃষ্টিটা তীক্ষ্ণ করে ঠান্ডা কণ্ঠে বলল, আমাকে যেতে হবে তে। আমি কখন ফিরবো জানি না। তোমাকে রিসর্টে রেখে আসছি, কোনো ভয় নেই। ইয়োনো এসে তোমাকে রিসর্ট থেকে নিয়ে যাবে। ঝটকা লাগলো বুকে। এমন ঝুম বৃষ্টির ভিতরে মাঝ রাস্তায় থেমে কোথায় যেতে চাইছে না, মন কিছুতেই মানছে না। তে কিছু একটা নাচর বান্দার মতো বলে উঠল, না আমি যাব না, আমি কোথাও যাব না। অন্য সময় হলে এমন উত্তর পেয়ে খুশি হয়ে যেত জাংকুক, কিন্তু আজ খুশির বদলে রাগের আক্রোশটা হামলে পড়ল মনে। মুখটা কঠোর করে বলল, প্লিজ আমার কথাটা চুপচাপ শোনো। একটু পরেই ইয়োনো এসে তোমাকে মায়ের কাছে নিয়ে যাবে, কোনো টেনশন নেই। উল্টে আমার সাথে থাকলেই বিপদ। আমি কাজটা শেষ করেই ফিরবো, কথা দিচ্ছি ফিরবো। শেষের বাক্যটা শুনে আর স্থির থাকতে পারল না তে। মনের ঝলমল উঠোনটায় হিংস্র পশুর মতো টাপাটাপি করে বেড়াচ্ছে ভয়। গায়ে কাঁটা দিচ্ছে ক্ষণে ক্ষণে। তের এমন ভীতিগ্রস্ত মুখ দেখে নিজের কঠোর রূপটা গলিয়ে নিল জাংকুক। কণ্ঠটা কোমল করে বলে উঠল, তুমি কখনো আমার অবাধ্যতা করো নিতে, তো আজ কেন করছো? প্রশ্নের পরিপ্রেক্ষিতে চুপ রইল তে। এটা সত্যি যে এখনো পর্যন্ত সে কোনোদিনও কথার অবাধ্যতা করেনি। জাংকুক যেমন ভাবে যেভাবে বলেছে তে চোখ বন্ধ করে সেগুলোকে বিশ্বাস করে পালন করেছে। তেই নীরবতা দেখে জাংকুক মুখ ঘোরালো। হাতের ব্ল্যাক ডায়ালের ব্রাউন ঘড়িটাতে চোখ রেখে সময়ের অঙ্কটা আবারও সচল মস্তিষ্কে হিসেব করে নিল। ঘড়ি থেকে মুখ তুলে সামনে তাকাতেই গাড়িটা রিসর্টের দিকে ঘুরিয়ে দিল। স্থির গাড়িটা যখন টার্ন করে রিসর্টে যাচ্ছিল তখন তে অস্থির হয়ে চিন্তিত দৃষ্টিতে দুই হাতে জাংকুকের বাহুটা জড়িয়ে ধরল। সাদা শার্টের স্লিপটার নিচেই নতুন ব্র্যান্ডেজের আস্তরণ থাকলেও তে এখন যেন আর হুঁশে নেই। সে অস্থির উৎকণ্ঠায় পাগলের মতো বলতে লাগলো, না আমি যাব না, আপনি প্লিজ গাড়ি ঘোরানো বন্ধ করুন, আমি যাব না বলছি। আপনি জোর করে আমাকে ওখানে ফেলে আসতে পারেন না, গাড়ি থামান। ইউটার্ন করতে গিয়েও বিরাট বাধা পেল জাংকুক। শান্ত স্বভাবের থেকে বেশিরভাগ সময় নীরব থাকতে দেখেছে। দেখতে দেখতে একটা অভ্যাস হয়ে গেছে। তে তাকে নিয়ে কোনোদিনও মনের সূক্ষ্ম অবস্থা প্রকাশ করবে না, কিন্তু আজ এ কি দেখছে? তার সৌম্য বাহুটা খামচে ধরে তাকে বাধা দিচ্ছে। জাংকুক ধীরে সুস্থে গাড়িটা আকস্মিক দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য নিরাপদে একটু সাইডে পার্ক করলো। লতার মতো জড়িয়ে ধরা বাহুটাকে তের কবল থেকে না ছাড়িয়ে উল্টে তার গালটা ডান হাতে ছুলো। স্বাভাবিক ভঙ্গিতে আশ্বস্ত সুরে বলল, আমার কিচ্ছু হবে না তে, প্লিজ লক্ষ্মী মেয়ের মতো আমার কথাটা শোনো। তুমি রিসর্টে থাকো, আমি কাজটা শেষ করে আসছি, দেরি করব না। ভয় জড়ানো চোখে ঢোক গিলল তে। জাংকুকের দিকে সহজ চাহনিতে তাকিয়ে বলল, ফোনে কি বলেছে? আপনি মিথ্যা বলবেন না, আমি দেখেছি আপনি কলটা কাটার পর থেকে আমাকে ওখানে রেখে আসতে চাইছেন। ওসব দিয়ে তোমার কাজ নেই, তুমি রিসর্টে যাচ্ছ, এটাই ফাইনাল। আর একটাও বাড়তি কথা বলবে না। আর কথার পিঠে কথা বাড়াতে দিল না জাংকুক। চুপচাপ অন্য হাতে গাড়িটা স্টার্ট দিয়ে ফেললো। তে বাহুটা ছেড়ে দিয়ে অমত ভঙ্গিতে নির্জীব চাহনিতে বলল, আপনি আমাকে এখানে ফেলে দিন, আমি নিজের দায়িত্বে রিসর্টে যেতে পারবো। আমার জন্য আপনাকে গাড়ি ঘুরে পেট্রোল খরচ করতে হবে না। গম্ভীর মুখটা নিমেষের ভিতরে আরো গম্ভীর হয়ে উঠল। গাড়ি স্টার্ট দিল ঠিকই, কিন্তু সেটা আর ইউটার্ন না নিয়ে সোজা পথে চালাতে লাগলো। নিস্তেজ অবসন্ন ভঙ্গিতে সিটে বসলেও তের তথস্থ মন জাংকুকের উপরেই পড়ে রইল। কলে নিশ্চয়ই এমন কিছু শুনেছে যার জন্য সে তেকে রিসর্টে রেখে আসতে চাইছে। তে কারণটা জানার জন্য হালকা একটু কেশে নিজের জড়তা কাটিয়ে বলল, আপনাকে কলে কি বলেছে? কেন আপনি রিসর্টে রেখে আসতে চাইছিলেন? জাংকুকের কান দিয়ে দুই বাক্যের দুটো প্রশ্ন ঢুকলেও
তার চোখ তখন ডান দিকের লুকিং মিররের পিছনের দৃশ্য দেখতে ব্যস্ত। পিছন থেকে কেউ ফলো করেছে কিনা এটা এখনো আঁচ করতে পারছে না। লুকিং মিরর থেকে চোখ সরিয়ে ফের সামনের দিকে তাকালো জাংকুক। পায়ের নিচে থাকা প্যাডেলটা মৃদু চাপ দিয়ে গাড়ির স্পিডটা আর এক ধাপ বাড়িয়ে দিল। উত্তর না পেয়ে চঞ্চল মনটা থেকে ছটফট করে তুলল। তে আবারও তাগদা দিয়ে জিজ্ঞেস করতে নিলে কঠিন এক ধমক দিল জাংকুক। গরম সুরে বলল, তোমার শুনে লাফটা কি? কেন জানার জন্য লাফালাফি করছো? মনে মনে এটা ভাবছো নাকি যে আমি তোমাকে রিসর্টে ফেলে অন্য কারোর কাছে যাচ্ছি? পুরনো কর্মকাণ্ডের কথা স্মরণ রেখে জঘন্য খোঁচাটা দিল জাংকুক। শুকো খোঁচাটা খেয়ে চমকানো দৃষ্টিতে কয়েক মিনিট স্তম্ভিত রইল তে। এর যে জঘন্য খোঁচা সত্যি আর হয় না। তে ভয়ের বিষাদযুক্ত দেওয়াল ভেঙে গুইরে স্তম্ভিত কলে বলে উঠল, কলের ঘটনায় যদি আপনার ক্ষতির গন্ধ না পেতাম আমি জীবনেও আপনাকে পাল্টা প্রশ্ন করতাম না। আপনি যে আমার সাধারণ প্রশ্নে এমন বিরক্ত হন জানলে চুপ করে থাকতাম। জাংকুক নিরুত্তর। তার দৃষ্টি বারবার লুকিং মিররের দিকে চলে যাচ্ছে। দক্ষ হাতে দাপটের সাথে গাড়ি চালিয়ে যাচ্ছে বৃষ্টির মধ্যে। অন্য হাতে ফোনটা দিয়ে কাউকে কল করলো সে। কাঁধের সাথে ফোনটা কানে চেপে গাড়ি চালাতে চালাতে কাগজ কলম জোগাড় করলো। তে ড্যাব ড্যাব করে সবকিছু দেখতে থাকলেও কৌতূহলে মনের অবস্থা কুণ্ঠিত হয়ে আছে। প্রশ্ন করারও অবস্থা নেই। একই সাথে এতগুলো কাজ কিভাবে সামলাচ্ছে সেটাই ভাবতে পারছে না তে। এটা কি আদৌ সম্ভব? গাড়ি চালাচ্ছে, কথা বলছে, কাগজ কলমে খসখস করে কি যেন লিখে যাচ্ছে, মনোযোগ দিয়ে লুকিং মিররে তাকাচ্ছে। এইভাবে একটার পর একটা কাজ ক্রমাগত করে যাচ্ছে, তবু কোনো কিছু এলোমেলো ভাবে করছে না। একদম ঠিকঠাক, ওয়েল মেনটেন্ড। এটা বিশেষ ট্রেনিংপ্রাপ্ত লোকেরাই যে করতে পারে তার জলজান্ত প্রমাণ তে সাক্ষাৎ নিজের চোখের সামনে দেখতে পারছে। তেকে উপেক্ষা করে কলে কথা বলতেই স্টিয়ারিং এর উপর কাগজ ঠেসে কলম চালাতে লাগলো জাংকুক। তে একটু মনোযোগ দিয়ে দেখলো কাগজে অনেক কিছু সাংকেতিক ভাষায় কিছু একটা লিখে যাচ্ছে সে। লেখাগুলো তার মতো সাধারণ মানুষের মাথায় জীবনেও ঢুকবে না। জাংকুক থেমে থেমে গম্ভীর গলায় বলছে, এখনো সেফ জোনে আছি। ওপাশ থেকে উত্তর এলো, স্যার আপনি ডান দিকের মাটির রাস্তাটা ধরুন। ওই দিকের রাস্তাটা কেউ ইউজ করে না, করলেও ওটা শর্টকাট হবে, আপনি সেফলি আসতে পারবেন। জাংকুক কলমটা রেখে কাগজটায় চোখ বুলে বলল, ডান দিকের রাস্তাটা মেবি হন্টেড রোড। ওখানে প্রেমে ব্যর্থ এক ছেলে সুইসাইড করেছিল বলে ওই রাস্তাটাই দিয়ে কেউ আর আসে না, তাই তো? জাংকুকের কথা শুনে ভিমড়ে খেল লোকটা। কি আজব, এত ডিটেলস তো সে নিজেও বের করেনি। ছোট্ট করে উত্তর দিল, জি স্যার, ওটা হন্টেড। আপনি প্লিজ ডান দিকের ওই রোডটা ধরেই আসুন, ওটাই আপনার জন্য সেফ হবে। বাম দিকের রাস্তাটা দিয়ে গেলেই বিপদ। জাংকুক ঠোঁটের কোণে বাঁকা হাসি ঠেলে দিয়ে বলল, আমার ক্যালকুলেশন মোতাবেক ডান বাম সামনে পিছন সবখান দিয়েই আটকে পড়তে যাচ্ছি। ওদের ট্র্যাক ডাউন করা ছাড়া আমার হাতে সেকেন্ড অপশন নেই। ডেঞ্জার জোন থেকে বের হলে আপনাকে ইনফর্ম করব। রাখি। সামনের পরিস্থিতি আরও শ্বাসরুদ্ধকর হতে যাচ্ছে। বৃষ্টির বেগটাও হালকা একটু কমে এলেও সামনে আসছে ঘোর বিপদ। জাংকুকের কথাবার্তা শুনে তের অবচেতন মন বিপদের সতর্ক বার্তা দিয়ে ফেলেছে। জীবনে এই প্রথম প্রতিকূল অবস্থার মধ্যে পড়েছে সে। মন তীব্র উৎকণ্ঠায় উচাটন করছে, কি হবে সামনে। জাংকুক খারাপ পরিস্থিতি দেখেও হেসে কথা বলছে। গাড়ির সিটে পিঠ ছেড়ে দিয়ে নিজেকে শান্ত করার উছিলায় জানলার কাঁচের সাথে মাথা ঠেকিয়ে দিল তে। গুরুম গুরুম করে আকাশ দেখে কাঁচের জানলাটা দফায় দফায় বৃষ্টির জল আছড়ে স্বচ্ছ থেকে অস্বচ্ছ হচ্ছে। প্রকৃতির সাথে বৃষ্টির রফা দফার দৃশ্য দেখার জন্য জানলার বাইরে চোখ রাখল তে। স্বাভাবিক চাহনিতে ভেজা গাছপালাগুলোর বৃষ্টি স্নান অবস্থা দেখতেই হঠাৎ চোখ থেমে গা শিউরে উঠল। গাড়ির স্পিড আরও বেদম গতিতে বেড়ে যাচ্ছে এদিকে। তে ভালো করে স্পষ্ট চোখে দেখার জন্য লুকিং মিররে চোখ দিতেই ভয়ে জানলা থেকে সরে গেল। মুখ ঘুরিয়ে জাংকুকের দিকে তাকাতেই দেখল ইতিমধ্যে বিচক্ষণ দৃষ্টিও সেই লোমর্ষক ঘটনাটা ঠিকই ধরে ফেলেছে। মূলত এই কারণেই বেড়ে যাচ্ছে গাড়ির স্পিড। জাংকুকের শক্ত কঠোর তেজি মুখটা দেখে চোখ বন্ধ করে মাথা নামালো তে। আতঙ্কের স্বরটাও অতল স্বরে নিচে নামে বলল, পিছন থেকে 3টে গাড়ি ধাওয়া করছে। বন্ধ এসির গাড়িতে
জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে জাংকুক। যেই কারণে এই বোকা জিপটাকে রিসর্টে রেখে আসতে চেয়েছিল সেটাই এখন ফুলতে যাচ্ছে। এবার এই দৃশ্যগুলো পরপর দেখতে হবে ওকে। সেগুলো দেখার পর কি মেন্টালি ট্রমায় চলে যাবে সে নিয়ে সন্দেহ আছে। সামান্য গাড়ি দেখেই ভয় পাচ্ছে। ধাওয়া, পাল্টা ধাওয়া, দেখলি ও কি করবে কথাটা মনে মনে আওড়ালো জাংকুক। রুদ্ধ পরিস্থিতিটা বাগে না আনলেও একটা হাত বাড়িয়ে তের নত মুখটা উপরে তুলল। হিসেবে মুহূর্ত থেকে কয়েক সেকেন্ডের সময় ছিনিয়ে এক লোহময় তের ঠোঁট দুটো ছুঁয়ে দিল জাংকুক। মানে কিস করলো বুঝেছো? দুম করে বুকের ভিতরে কড়াঘাত লাগতেই শিউরে উঠল তে। সেই শিউরে ওঠা কাঁপা অবস্থার ভিতরে উষ্ণতার হাতটা খোলা পিঠের উপর আলতো পরশে ছুঁয়ে দিতে লাগলো ওর। ডান হাতে এখনো গাড়িটা চালাচ্ছে জাংকুক। তের ভয়াক্রান্ত চোখ থেকে সমস্ত ভয় যেন নিজের হাসি হাসির দৃষ্টি দিয়ে শুষে নিল সে। ওই অল্পক্ষণ সময়টুকুতে ছোট্ট কণ্ঠে বলল, কোনো ভয় নেই তে। হাসি মাখা দৃষ্টি দুটোর চাহনিতে নিজেকে মিলিয়ে নিল তে। মধ্যবর্তী দূরত্ব যেন 2 ইঞ্চির মতো। নিঃশ্বাসের উষ্ণতা যেন আশ্বাসের ছোঁয়ায় মুখের উপর ছুঁয়ে যাচ্ছে। তে চোখ বন্ধ করে জাংকুকের ক্লিন সেভ গাড়িটায় নিজের কপাল ঠেকিয়ে দিল। জাংকুক সেই ফাঁকে আবারও সামনের দিকে তাকিয়ে ড্রাইভের বিধিটা দেখে লুকিং মিররে তাকিয়ে নিল। হঠাৎ একটু একটু করে টের পেল তার বাঁ হাতের তলায় পিঠটা গরম, বেশ ভালোই গরম বলা চলে। 5 আঙুলের থাবা দিয়ে অনাবৃত পেটটা আবৃত করে কিছুটা চিন্তিত গলায় জাংকুক বলল, জ্বর আসছে কেন? ওষুধ যে দিয়েছিলাম খাওনি? তে উত্তর দেওয়ার মতো অবস্থাতে নেই। প্রাণপণে চাইছে আজ এই মানুষটার যেন কিচ্ছু না হোক। মনের যে মুখ্য স্তরটা তার সাথে বেঁধে গেছে সেটা কিছুতেই ভাটা না পড়ুক। জাংকুক আস্তে করে হাতটা সরিয়ে এনে তেকে সিটে ঠেলে দিল। ব্যাঘাত খেয়ে তের চোখ খুলে তাকাতেই জাংকুক লুকিং মিররে পিছনের অবস্থা দেখতে দেখতে হঠাৎ গম্ভীর কণ্ঠে বলে উঠল, হেড ডাউন। তে কথাটা না বুঝে উজবুকের মতো তাকিয়ে থাকলে জাংকুক নিজেই তের মাথাটা ধরে নিচে ঝুঁকিয়ে দিল। মুহূর্তের ভিতরেই কান তাক লাগানোর শব্দ ভেসে আসতে থাকলে গাড়িও সাপের মতো এঁকে বেঁকে চলতে শুরু করলো। বৃষ্টির বেগটা কমে এলেও বাতাসের সাথে প্রাণ চাঞ্চল্যকর শব্দগুলো ছুটে আসছে। পিছন থেকে একের পর এক গুলির সাইরেন বাজলেও গাড়ি এলোমেলো গতির জন্য একটাও নিশানা মতো লাগলো না। তে চোখ মুখ খিঁচে কানে 2 হাত চেপে থাকলেও স্পষ্ট শুনতে পেল জাংকুক তাচ্ছিল্যের হাসিতে বলছে, আমি তো এদের পাক্কা খেলোয়াড় ভেবেছিলাম, এরা তো দেখি বেহুদার টার্গেট ছুঁড়তে এক্সপার্ট। কথাটা শুনে কানে হাত চাপা অবস্থায় চোখ খুলল তে। মাথাটা আগের জায়গায় তুলতেই দেখলো জাংকুক নিজের একটা হাত পায়ের কাছে নামিয়ে কালো প্যান্টটা খানিকটা উঠিয়ে কালো মোজার কাছ থেকে কিছু একটা বের করলো। অনুমানের ভিত্তিতে ভাবলে বস্তুটা বেশ ভারী। নিমেষের ভিতর 3 আঙুলের কঠোর কবজিতে এক টানে পিস্তলটা বের করলো জাংকুক। পিস্তলটার মুখে সরু চোঙের মতো কয়েক ইঞ্চি লম্বা বস্তুটা ফিট করতেই তের দিকে এক পলক তাকালো, হাসলো। হাসি ঠোঁটে রেখেই বলল, ঠিক 10 মিনিট পর তোমার এপিসোডে ফিরছি দে। তোমার এপিসোডে তো চুমু আছে, মিস করতে চাইছি না। বোকার মতো তাকাতেই কিছুটা ক্রুদ্ধ অনুভব করলো তে। অসভ্য কোথাকার, 1 নম্বরের অসভ্য। ঠোঁটে কিছুই আটকায় না। কপাল কুঁচকে মনে মনে বিড়বিড় করে মুখটা অন্যদিকে ঘোরালো তে। এদিকে 2 হাতের স্লিপ দুটো কোনোই টেনে মাথা পিছনে ঘোরালো। চোখের চাহনি সতর্ক, হাতের মধ্যে পিস্তল। তের মনের ভয়টা কেটেছে। বুঝতে পেরে এক্ষুনি পাল্টা অ্যাকশনটা নিতেই হবে। চলমান গাড়িটা একই স্পিডে বহাল রেখে গাড়ির ভিতর থেকে টার্গেট করলো জাংকুক। এক চোখ বন্ধ করে লক্ষ্য বস্তুর দিকে পিস্তল তাক করতেই প্রফেশনাল স্টাইলে থেমে থেমে 4টা শব্দহীন গুলি ছুঁড়ল। অমনি তীব্র আর্তনাদে হাঁকার চিৎকার ভেসে আসলো পিছন থেকে। ধাম ধাম করে ভারী বস্তু আছড়ে পড়ার শব্দ শোনা গেল। বৈদ্যুতিক খাম্বাগুলো যেভাবে আকস্মিক শব্দে ব্লাস্ট হয়ে যাচ্ছে ঠিক তেমন। তে তীব্র শব্দের কৌতূহল দমাতে না পেরে দ্রুত মাথাটা পিছনে ঘোরায়। গাড়ির পিছন গ্লাসটায় 4টা গোল গোল নতুন চিত্র দেখা যাচ্ছে। দূরের গাড়িগুলোর অবস্থা দেখে তে রীতিমতো হতভম্ব। সে একবার জাংকুকের দিকে আশ্চর্য দৃষ্টিতে তাকালো, আর একবার সেই দিকে দৃষ্টি ছুড়ে পিছনে তাকালো। শেষের গাড়িটার চাকায় ব্লাস্ট হয়ে আগুন ধরে গেছে।
তার একটু আগে থাকা গাড়িটা ডান দিকে কাত হয়ে গেছে। সবার আগে থাকা গাড়িটার ড্রাইভার সিটেই স্পট ডেথ এর শিকার হয়েছে। তে অকল্পনীয় চাহনিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে ঢোকিল। সচতুর হাতে যে 4টা গুলি ছুঁড়েছে, একদম কাট কাট স্টাইলে 3টে গাড়ি খালাস। জাঙ্কুক ততক্ষণে পূর্বের ফর্মে ফিরে গাড়ি চালাতে ব্যস্ত। দূরবর্তী গাড়ির দুর্দশার দিকে এক ঝলক চোখ বুলিয়ে তে এবার মলিন মুখে বলল, আপনার গুলির আওয়াজ হলো না কেন? জাঙ্কুক পিস্তলটা আগের জায়গায় রাখতে রাখতে বলল, ইটস অল অ্যাবাউট টেকনিক। সাইলেন্সার লাগিয়েছি, গুলি ছুঁড়লে আওয়াজ হবে না। এখন আবার প্রশ্ন করো না কিভাবে ওদের জায়গা মতো গুলি করলাম। এসবের উত্তর দিলে নিজেরই বড়াই করা হবে, যেটা আমি পছন্দ করি না। উত্তর শুনে মুচকি হাসলো তে। চিন্তার ক্লেশগুলো মন থেকে ঝেঁটিয়ে সিটে গা হেলিয়ে দিল। এতক্ষণ যা টের পায়নি, গ্রাহ্য করেনি, সেটাই শিউরে দিল তাকে। বৃষ্টির কবল থেকে বাঁচতে পারেনি বলে হিংস্র জ্বরের ছোবল খেয়ে বসলো তে। গত রাতে জাঙ্কুক ওষুধ খাইয়ে দিলেও সেটার ডোজ কাজে দেয়নি একটু। চোখের পাতা বন্ধ হওয়ার জন্য আনচান করছে, হাত পাও বেশ কাঁপছে। গ্রীষ্মের মতো তপ্ত বায়ুটা দেহের শিরায় উপশিরায় চলাচল করছে। অদ্ভুত এক মূর্ছার ভিতরে তলিয়ে দিতে লাগলো তে। চোখের সামনে ঝাপসা ঝাপসা দেখলো, এরপর ধূসর হলো, এরপর আরও ধূসর হলো, এরপর ধূসর রংটা পাল্টে কালো রঙে বদলে গেলে কালো রঙের আশাটা যেন মস্ত এক ভুল। নিজের দেহের উপর থেকে নিয়ন্ত্রণের স্নায়ুটাকে আস্তে করে ঘুম পাড়িয়ে দিল। স্নায়ুটা একটু সজাগ হলো না, তবুও চূড়ান্ত মূর্ছায় যেতে যেতে হালকা মতন শুনল কেউ তার নাম ধরে বারবার চেঁচাচ্ছে আর কাতর ধ্বনিতে বলছে, তে চোখ খুলো, চোখ খুলো তে, প্লিজ চোখ খুলে রাখো। সময়টা ঠিক সন্ধ্যার আগের মুহূর্ত। দক্ষিণা হাওয়ার বাতাসে শীতের সোল্লাস। রুমটা শীতের শীতলতায় ছুঁয়ে গেলেও ইজি চেয়ারে দোল খাওয়া মানুষটার মাথা গরম। তাঁতের নিচে অনেকক্ষণ যাবৎ কয়েক পদের মশলা দেওয়া পানটা চিবোচ্ছে। পানের রসে ঠোঁট লাল টকটকে হয়ে গেছে। কতগুলো পান মুখে দিয়েছে সেটা অগণ্য। মেজাজের অবস্থা খুব খারাপ, যে কোনো সময় ঠাস করে বজ্রপাতের মতো বিষ ফলা বসাতে পারে, যেটা হবে খুব বিপজ্জনক। বাড়িতে এতগুলো মানুষ থাকলেও সবার সাথে অভিনয়ের শিল্পটা খুব ভালোভাবেই চালিয়ে যাচ্ছে। নিজেকে বাড়াবাড়ি রকমের সাধু বানাতে গিয়ে মাঝে মাঝে ভালোই সমস্যায় ফাঁসে। একটু আগে খবর এসেছে তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। সব কয়টা গাড়ির অবস্থা তছনছ। পুলিশের হাতে ধরা পড়ার আগে বেঁচে যাওয়া লোকেরা নিরাপদে সটকে গিয়েছে। যারা ঘটনাস্থলে মরেছে তাদের জল জ্যান্ত আগুনে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। এমন কঠোর পরিকল্পনা থেকে সে কিভাবে নিস্তার পেল গঙ্গর মাথায় ঢুকছে না। গাড়িটায় ঠিকঠাক জায়গা মতো করে ঢুকলেও আগুন ধরাতে পারল না, উল্টে নিজেরাই গুলি খেয়ে কাত হয়ে মরল। গঙ্গও ইজি চেয়ার থেকে উঠে গায়ে মোটা শাল জড়িয়ে নিল। সন্ধ্যার সদ্য নেমন্তন্ন কুয়াশার ভিতরে তিনি কাউকে না জানিয়ে বেরিয়ে গেলেন। পিছন থেকে ইয়ঞ্জন অবশ্য জিজ্ঞেস করেছিল, কিন্তু গঙ্গও সেটার যোগ্য উত্তর দেয়নি। গায়ের পায়জামা পাঞ্জাবি পরা মুরব্বী চেহারার গণ্যমান্য গঙ্গও শাল জড়িয়ে হাত দুটো পিছমোড়া করে নির্বিঘ্ন পায়ে হেঁটে যাচ্ছে। গ্রামের মেঠো পথটার উপর ঘাসের কিশলয়গুলো নিষ্প্রাণ হয়ে আছে। গাছে গাছে বিবর্ণ পাতা। কুয়াশার ঠান্ডা পেয়ে প্রকৃতির প্রাণ যেন কাত হয়ে পড়েছে। ঠান্ডার নিবেদন যেন প্রাণে কুলাচ্ছে না। পথে অনেকের সাথে সাক্ষাৎ হলেও মনে মনে তিনি অন্য পরিকল্পনা খুঁজছেন। খাঁচার পাখি যদি খাঁচায় আনা হয় তাহলে পাখির টানে পুরুষ পাখিটা কি ফিরবে না? যদি পুরুষ পাখিটা ফিরে আসে তখনই তো। একটু ভাবতেই হাঁটা থামিয়ে আকাশের দিকে তাকালো গঙ্গও। নিষ্পাপ মুখে খুব বিশ্রী হাসি দিয়ে হো হো করে হেসে উঠল। কপালে হাত স্পর্শ করে জ্বরটা পরখ করলো জিন। এখনো কমেনি। পারদ স্কেলে 105 উঠেছে। মাথাটা ধুইয়ে দেওয়ার পরেও জ্বর নামছে না। ইয়ঞ্জনের কাছ থেকে বারবার সতর্ক বার্তা পেয়েছিল ওই জ্বর নিয়ে। সামান্য ঠান্ডা লাগলেই তের কঠিন জ্বর বাঁধে। এ নিয়ে হুঁশিয়ার করার সত্ত্বেও আজ ছেলের গাফিলতিতে এই দশা হলো। কি দরকার ছিল অমন বৃষ্টির মধ্যে ভিজিয়ে ভিজিয়ে রিসর্টে ওঠার? পথে কোনো ছোটোখাটো হোটেল না হয় অন্য কোনো জায়গায় ঠাঁই নিতে পারতো। এখানে আসার পরও তিনি স্বস্তি অনুভব করছেন না।
সবাইকে সুস্থ সমেত পেয়েও মনের খচখচানি কমেনি ওনার। চোখ বন্ধ করলেই মনে হয় কাউকে আজীবনের জন্য হারাতে যাচ্ছেন, তাকে কোনোদিনও ফিরে পাবেন না তিনি। কেন এমন কঠিন অবস্থায় পড়েছেন শত চেষ্টা করে উত্তর মেলেনি। জ্বর তপ্ত তের মুখ লাল হয়ে উঠেছে, ঠোঁট ফ্যাকাশে, চোখ বন্ধ, হাত দুটো যেন রুগ্ন হয়ে গেছে। শাড়ি পাল্টে ঢোলা সাদা কামিজ পরিয়ে দিয়েছেন, সঙ্গে ঢিলা ধরনের পায়জামা, বুক পর্যন্ত কম্বল টেনে দেওয়া। হঠাৎ হোটেলের রুমের দরজায় ঠকঠক করে নক করলো কেউ। জিন সেই দিকে দৃষ্টি দিয়ে অনুমতি জ্ঞাপনে বলল, কে? বাইরে থেকে বাচ্চা স্বরে উত্তর এলো, মা, আমি জিহো। জিন তাকে ভিতরে আসতে বললে তের কপালে নতুন পট্টি লাগাতে উদ্যত হলো। জিহো সোজা বিছানায় উঠে তের দিকে উদাস চোখে তাকালো, দৃষ্টি তুলে মায়ের মুখের দিকে তাকিয়ে বলল, জ্বর এখনো কমেনি মা? জিন ভারী নিঃশ্বাস ছেড়ে মলিন কণ্ঠে বলল, না রে বাবা, কমার নামই নিচ্ছে না। এমনিতেই শরীরে কিচ্ছু নেই, এই জ্বর যে কি অবস্থা করে দিল, এখন ডাক্তার কই পাই। জিহো একটা হাত এগিয়ে তের গরম হাতটা আষ্টে পিষ্টে ধরলো, কাঙ্ক্ষিত কথাটা আস্তে আস্তে মাকে শুনিয়ে বলল, মা, ভাইয়া বলেছে গা মুছিয়ে দিতে, তাহলে নাকি জ্বর নামবে। আর জিন ভুরু কুচকে চোখ রাঙিয়ে খ্যাপাটে গলায় বলল, তোর ভাই কি আমাকে এখন শেখাতে আসছে? ওর কি জীবনে জ্বর হয়নি? ওর জ্বর কি আমি নামাইনি? আমার হাতে বড় হয়ে এখন আমাকে টোটকা দিতে আসছে। ওকে আমার সামনে আসতে বলিস। অদমটাকে ঠাটিয়ে জ্বর না মারলে বুকে শান্তি পাবো না। এবার ঠিকই চটটা মারবই। মায়ের বিদঘুটের রাগ দেখে তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়লো জিহো। না জানি আবার ভাইয়ের রাগটা এসে নিজের উপরেই পড়ে। মা তো হাতের কাছে যা পায় তা দিয়েই বেধড়ক মার লাগায়। জিহো হাঁপাতে হাঁপাতে দম ফুরিয়ে গোল আড্ডার চৌকাঠে এসে দাঁড়ালো। আয়ু, জিসু, আইরিন সহ সবাই হোটেলের করিডোরের শেষ মাথায় বারান্দায় বসে আড্ডা দিচ্ছে। জিহো হাঁপানো অবস্থায় দেখে আড্ডার মধ্যে থেকে আইরিন গলা তুলে বলছে, কিরে বিচ্ছু, কুকুরের মতো জিভ বের করে হাঁপাচ্ছিস কেন? কোত্থেকে ছুটে এলি বলতো? আইরিনকে কড়া একটা ধমক দেওয়ার মতো স্বাদ জাগলো জিহোর, কিন্তু বড় ভাইয়ের সামনে মুখ খুললে যদি ধাম করে পিঠে বাজায় সে চিন্তা ঝেড়ে চুপচাপ একটা খালি চেয়ার টেনে সেখানে বসতে বসতে বলল, মা বলেছে ভাইয়াকে জুতো দিয়ে জুতিয়ে জুতিয়ে মারবে। জিহোর কথা শুনে সবাই ফিক করে হাসতে নিলেও অমনি অশনির সংকেতের আঁচ পেয়ে হাসিটা থামলো সবার। ঠোঁট কামড়ালো আয়ু আর জিসু, দাঁত শক্ত করে রইল সুগা সুবিন ইয়নু, মাথা নুইয়ে ফেললো আইরিন। মিচি মিচি জলের গ্লাস তুলে ঢকঢক করে মুখ ভর্তি জল খেলো। সবাই চোখে চোখে ইশারা করলো, পিছনে এমন খামোশ অবস্থায় কেন? সে কি শোনেনি? সবার পিছনে বারান্দার রেলিং এর উপর কুমোর মুখে বসে আছে জাংকুক, হাত দুটো বুকের কাছে ভাঁজ করা, চোখ থেকে সবটুকু আনন্দ ঝলসে এবার রাগান্বিত অবস্থা। চোখাচোখি ইশারায় কথোপকথনটা ভালোই ধরতে পেরেছে। ওদিকে সুবিন হাসতে হাসতে পা থেকে স্লিপার খুলে জুতিয়ে জুতিয়ে মারবে এই স্টাইলটা অভিনয় করে দেখাতে লাগলো। অভিনয় দেখে পেট ব্যথা করে হাসতে লাগলো সবাই। অন্যদিকে টকপক করে রাগের তরল ফুটছে জাংকুকের। না পারছে ধরে কয়েক দফা মার লাগাতে, আর না পারছে জোরে সোরে ধমক দিতে। বাধ্য হয়ে রেলিং থেকে নেমে হই হুল্লোড় থেকে চলে গেল জাংকুক। নেভি ট্রাউজারের পকেটে দুই হাত গলিয়ে অন্যমনস্ক ভঙ্গিতে হাঁটতে হাঁটতে লিফটে ঢুকলো। পুরো লিফটে কেবল একটা মেয়ে ছিল তখন। বিচ থেকে ঘুরে আসার ইচ্ছায় গ্রাউন্ড ফ্লোরের বাটনে বৃদ্ধাঙ্গুল চাপ দিল জাংকুক, আর চোখে টের পেল মেয়েটা বেশ সুবিধার না। পরনের শাড়িটা অশালীনভাবে পড়েছে। মেয়েটা ঠিক বাঁ দিকে দাঁড়িয়ে আছে, বারবার পা থেকে মাথা পর্যন্ত লালসময়ী চাহনিতে চোখ বোলাচ্ছে। ঠোঁটো বুঝি অশালীন কায়দায় খানিকটা কামড়াচ্ছে। জাংকুক এমন ভান ধরে দাঁড়িয়ে আছে যেন কিছুই দেখতে পাচ্ছে না, কিছুই বুঝতে পারছে না। মেয়েটা হঠাৎ আস্তে করে হাতটা কালো সাইড ব্যাগে ঢুকিয়ে দিচ্ছে। সাথে সাথে আরও সতর্ক হলো জাংকুক, মেয়েটাকে পিস্তল বের করার চিন্তা আছে নাকি? লিফটে কি এটাই জাংকুকের জন্য অপেক্ষা করছিল?